বিএনপির হাইকমান্ড চমৎকার সিদ্ধান্ত নিয়েছে। বিএনপির হাইকমান্ড অ্যাকশনে গিয়েছে, সাংগঠনিক অ্যাকশনে গিয়েছে। দ্যাটস রাইট, গুড, উই উড লাইক টু ওয়েলকাম দিস ডিসিশন। কিন্তু এখানে একটা কথা থেকে যায়, আমি বিএনপির রাজনীতি অত্যন্ত ক্লোজলি অবজার্ভ করে যেটা বলতে চাই, বিএনপি যদি তাদের সাংগঠনিক অ্যাকশনকে সফল করতে চায়, তাহলে জামাত ইসলামীকে মানদণ্ড বিবেচনা করে এই অ্যাকশন আরও সামনের দিকে অ্যাক্সিলারেট করতে পারে। জামাতকে মানদণ্ড ধরতে হবে। দিস ইজ গ্রেট কোয়েশ্চেন। বিভিন্ন গণমাধ্যমে খবর এসছে কেন অ্যাকশনে বিএনপির হাইকমান্ড। আপনারা জানেন যে বিএনপি একের পর এক তাদের কমিটি বিলুপ্ত করে দিচ্ছে, অনেককে পদায়ন করেছে, অনেকের পদানুভূতি করেছে, মানে অনেককে ডিমোশন দিয়েছে, প্রমোশন দিয়েছে, ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে, নানান কিছু। বিশেষ করে ডিমোশন দেয়া, বড় পদ থেকে ছোট পদে নামিয়ে দেয়া, এটা কিন্তু সাংগঠনিক অ্যাকশন। কেন হিসাবে স্পষ্ট, সবাই স্বীকার করতে চায় না। মূল কারণ হচ্ছে আন্দোলনে ব্যর্থতা। বিভিন্ন শাখা আন্দোলনে ব্যর্থ হয়েছে, বিভিন্ন নেতা আন্দোলনে ব্যর্থ হয়েছে, আন্দোলনের সময় খুঁজে পাওয়া যায়নি, তার ভূমিকা সন্দেহজনক ছিল অথবা আশানুরূপ ছিল না, যার ফলে আজকে তাকে পদাবনতি, আজকে তাকে ডিমোশন দেওয়া হয়েছে। বিএনপির এই সিদ্ধান্ত চমৎকার, হাইকমান্ডের এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। আমরা আগেই বলেছিলাম যে আন্দোলনে যাদের ব্যর্থতা তাদেরকে ডিমোশন দিতে হবে। হ্যাঁ, একেবারে কেন্দ্র থেকেই শুরু করেছে, যদিও একেবারে স্থায়ী কমিটিতেও এই কাজটা করা দরকার। যদিও কেন্দ্র থেকে শুরু করে মহানগর, জেলা সব জায়গায় চলছে, এক পর্যায়ে স্থায়ী কমিটিরও রদবদল হবে, মহাসচিব পদেও রদবদল হবে। অনেক যুগ্ম মহাসচিব হারিয়ে গেছে, আবার নতুন অনেকে যুগ্ম মহাসচিব হয়েছে। অতএব মহাসচিব পদেও রদবদলের একটা ইঙ্গিত আমরা লক্ষ্য করছি, এতে কোনো সন্দেহ নাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়াদ এই 2024-এ হয়তো বা শেষ হতে যাচ্ছে, এটা আপনাদের অবগতির জন্য জানাচ্ছি। দর্শক, আমরা জেনে শুনে বা বিএনপির ভেতরের তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। 2024 সালের মধ্যেই বিএনপির মহাসচিব পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অধ্যায় হয়তো বা শেষ হতে যাচ্ছে। তখন হয়তো বা গয়েশ্বর কিংবা রিজভী কিংবা মির্জা আব্বাস বা এরকম কোনো নতুন অধ্যায় আপনারা দেখবেন। এখন এই যে বিএনপি আন্দোলনে ব্যর্থতার অভিযোগে মূলত এই সাংগঠনিক অ্যাকশনগুলো নিচ্ছে, কমিটি ভেঙে দেয়া, কমিটি পুনর্গঠন করা, প্রমোশন ডিমোশন এগুলো নিচ্ছে। এইখানে নানান দিক দিয়ে ব্যর্থতা সফলতা তারা পর্যবেক্ষণ করে। এখন এইটার দুইটা দিক আছে, একটা হচ্ছে মাঠে সক্ষমতা কী ছিল, এগুলো যেরকম বিবেচনা করা দরকার। নতুন নতুন পদ দেওয়ার ক্ষেত্রে মহানগরগুলোতে নতুন কমিটি দিবে, একই সাথে মাঠের কাজ, এটা হচ্ছে তার আমল বিবেচনা করা দরকার। তারপর তার আকীদাও বিবেচনা করা দরকার, তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কী, কে ভারতের দালাল, কে ব্যবসায়ীদের দালাল। ভারতের দালাল হলে অনেক সমস্যা হয়, ভারতের দালাল হলে তাকে আওয়ামী লীগের দালাল হতে হয়, তার ব্যবসায়িক স্বার্থ থাকে, কখনো সে রাজনীতিতে সঠিক রোল প্লে করতে পারবে না। আর ভারতের দালাল বড় বড় পদে যারা আছে তাদেরকে ধরা সহজ, কিন্তু মহানগর জেলা পর্যায়ে বা ছোট পদে কে ভারতের দালাল, কে আওয়ামী লীগের, এটা ধরা কঠিন। তো এই জন্যে আমি মনে করি যে জামাতকে একটা মানদণ্ড হিসেবে বিএনপি বিবেচনা করতে পারে। যারা জামাতকে দেখতে পারে না এরাই ভারতের দালাল। জামাত তো কেউ করবে না, জামাত করাটা জরুরি না। জামাত যদি করতো, জামাতকে সমর্থন করলে তো তারা জামাত ইসলামীই করতো, তারা তো আর বিএনপি করতো না। কিন্তু শরিক দল হিসেবে, মিত্র দল হিসেবে, আন্দোলনের সহযোগী হিসেবে যারা জামাতকে দেখতে পারে না, আমি এইটা বলছি, তাদের মধ্যে দালালির বীজ আছে, তাদের মধ্যে শাহবাগী বয়ান আছে। অতএব তারেক রহমান কিন্তু কিছুটা ইঙ্গিত দিয়ে দিয়েছেন। যেমন কিছু বুদ্ধিজীবী কয়েক মাস যাবৎ বা বছর যাবৎ জামাত ভালো না, জামাতকে বাদ দেওয়া উচিত, বিএনপির উচিত জামাতকে এড়িয়ে চলা, এই বয়ান যারা সামনে আনার চেষ্টা করেছিল, যেসব নেতাদের বুদ্ধিতে, ওই সব নেতাকে কিন্তু ডিমোট করেছে, বড় পোস্ট থেকে ছোট পদে নামিয়ে দিয়েছে তারেক রহমান। অতএব এই যে 39 জনকে পদায়ন করা হয়েছে, এর মধ্যে বেশ কয়েকজনের পদ অবনতি হয়েছে, তার মধ্যে জামাত বিদ্বেষী কয়েকজনের অবনতি ঘটেছে, বড় পদ থেকে ছোট পদে নেমেছে। অতএব জামাতকে বিএনপির মানদণ্ড ধরা উচিত, কারণ জামাতকে মানদণ্ড ধরা মানে ভারতের দালাল এবং কে দালাল না সেটা চিহ্নিত করা। আমরা দেখতে পাচ্ছি খবরে সরকার পতনের এক দফা আন্দোলনে কার্যত ব্যর্থ হয়েছে বিএনপি। এই ব্যর্থতার মূল কারণ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর দুর্বলতা
এবং শীর্ষ নেতাদের আত্মগোপনে চলে যাওয়া, রাইট? অস্বীকার করার কোনো সুযোগ নেই, সাংগঠনিক দুর্বলতাকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। 28 অক্টোবর সহ জাতীয় সংসদে নির্বাচনকে ঘিরে ডাকা কর্মসূচিতে তারা মাঠ পর্যায়ে কর্মীদের চাঙা করতেও ব্যর্থ হয়েছেন। মূলত রাজপথে তাদের অনুপস্থিতির কারণেই কর্মসূচিগুলো সফলতার মুখ দেখেনি বলে মনে করছেন তৃণমূলের কর্মীরা। এ ব্যর্থতার অভিযোগে অভিযুক্ত হয়ে শেষ পর্যন্ত বিদায় নিতে হয়েছে কেন্দ্রীয় যুবদল সহ ঢাকা, চট্টগ্রাম, বরিশাল ও মহানগর 4টি আহ্বায়ক কমিটি। এই যে 4টা আহ্বায়ক কমিটি, এরা প্রত্যেকেই ব্যর্থ, কোনো আন্দোলনই করতে পারেনি উল্লেখ করার মতো। অতএব তাদেরকে, যদিও তাদের কমিটি ভেঙে দিয়েছে, কিন্তু তাদের অনেককে আবার বড় পদে পদায়ন করেছে, সেটা করতেই হবে, সেটা অনিবার্য। কিন্তু অ্যাটলিস্ট কমিটি ভেঙে দেওয়াটা, এটাও একটা শাস্তি হিসাবে আমরা দেখতে চাই, যদি অনেকে স্বীকার করতে চায় না। ছাত্রদলের ঢাকা মহানগরের 4টি কমিটি বিলুপ্ত করা হয়, তবে যে কোনো সময় যুবদল, ঢাকা মহানগর ছাত্রদল সহ বিএনপির 4টি ইউনিট নতুন কমিটি ঘোষণা করা হবে। তো এই নতুন কমিটি ঘোষণা করার ক্ষেত্রেই অলরেডি এই আলোচনা যখন আপনারা শুনছেন, এর মধ্যে কিছু কমিটি ঘোষণা করা অলরেডি হয়েছে, ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি এসেছে। তো এগুলোর ক্ষেত্রে ওই যে কে দালাল না, এই আকীদাগত দিকটা সবার আগে দেখা দরকার, তারপরে আমলগত দিকটা, যে মাঠে আসলে কে কী ভূমিকা পালন করতে পেরেছে আর কে পারেনি, সেটা দেখা উচিত। সূত্র মতে 7 জানুয়ারি নির্বাচনের পরেই আন্দোলনে বিএনপি সহ দলটির অঙ্গ সংগঠনগুলো এবং এসব সংগঠনের শীর্ষ নেতাদের ভূমিকা নিয়ে মূল্যায়ন শুরু করেন দলটির হাইকমান্ড। এই পর্যালোচনা শেষে রাজপথের সক্রিয় নেতাদের দিয়ে দল ও অঙ্গ সংগঠনগুলো পুনর্গঠনের নীতিগত সিদ্ধান্ত নেন হাইকমান্ড। এটাই, যারা রাজপথে সক্রিয় থাকবে এবং যাদের আকীদা ঠিক, তারাই বড় পদ পাবে, আর যারা ভেজাল তাদেরকে সরিয়ে দেওয়া হবে। স্থায়ী কমিটি তো এই কাজটা করতে হবে। এর অংশ হিসাবে গত বৃহস্পতিবার গভীর রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কমিটি বিলুপ্ত করা হয়। রিজভীর নাম যেহেতু আসলো, আমাদেরকে বলতেই হয়, যেসব নেতার ভূমিকা ছিল সুনিপুণ এবং পারফেক্ট, আকীদাগত এবং আমলগত, তাদের মধ্যে প্রথম সারির রুহুল কবির রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিবৃতিতে জানানো হয় যে ঢাকা, এটা আপনারা জানেন যে কয়েকটা শাখার কমিটি বিলুপ্ত করে দেওয়া হয়, ভেঙে দেওয়া হয়। এখানে এই বিলুপ্ত হয়ে যাওয়া বা বাদ পড়া নেতারা কেউ বলার চেষ্টা করছেন যে এটা সাংগঠনিক শাস্তি, বা অনেকে বুঝে উঠতে পারেনি, হঠাৎ করে হয়ে গিয়েছে, তার হতভম্ব, যারা হতভম্ব হচ্ছেন তারা শাস্তির মুখোমুখি পড়েছেন। কেউ বলছেন যে এটা সংগঠন পুনর্গঠনের এটা একটা নিয়মিত প্রক্রিয়ার অংশ। এটা বলে লাভ নাই, ব্যর্থতার কারণে শাস্তি হিসাবে তাদেরকে বাদ দেওয়া হয়েছে। তবে কারো শাখা হিসাবে বা শাখার নেতৃত্ব দিতে ব্যর্থতা, কিন্তু ব্যক্তি হিসাবে ঠিক ছিল। এখন যে ব্যক্তি হিসাবে ঠিক ছিল, শাখার নেতৃত্ব দিতে ব্যর্থতা, তাকে শাখা থেকে সরিয়ে দেওয়া হয়েছে, এটা শাস্তি। আর ব্যক্তি হিসাবে যেহেতু ঠিক, এ কারণে তাকে বড় পদ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত ঠিক আছে বিএনপির, চমৎকার সিদ্ধান্ত। যাই হোক দর্শক, বিএনপির হাইকমান্ড অবশেষে অ্যাকশনে। এখন বিএনপিকে আরও ভালোভাবে দালাল চিহ্নিত করতে হবে, আর দালাল চিহ্নিত করার ক্ষেত্রে জামাতকে মানদণ্ড ধরতে হবে, জামাত শিবিরকে মানদণ্ড ধরতে হবে।